আচ্ছা, তো এখন আমরা দেখি যে ক্রোমোজোম। তো মানবদেহে আমরা জানি যে 23 জোড়া ক্রোমোজোম আছে এবং সে সাথে হচ্ছে 22 জোড়া অটোজোম, যেটাকে আমরা বলি হচ্ছে যে যেটা হচ্ছে আমাদের শুধুমাত্র দেহ গঠনে অংশগ্রহণ করে, এবং একই সাথে আমরা জানি যে এক জোড়া আমাদের সেক্স ক্রোমোজোম আছে যা লিঙ্গ নির্ধারণ করে। তো এই ক্রোমোজোমগুলো কোথায় থাকে? ক্রোমোজোমগুলো হচ্ছে আমাদের নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করে, এবং একই সাথে হচ্ছে এগুলো দেখতে কিছুটা যে এরকম আমাদের সূত্রাকার অংশের মতো। অর্থাৎ এগুলো দেখতে হচ্ছে এরকম সূত্রাকার, অর্থাৎ সেগুলো হচ্ছে এরকম একটা আমাদের সুতার যেরকম প্যাচগুলো থাকে ঠিক সেরকমটা কিছুটা দেখতে, অর্থাৎ এই যেরকম আমাদের সুতার মতো অংশ। আর এই ক্রোমোজোমের যে আমরা একটা অংশ বলি যেটাকে বলেছে লোকাস, তো সেই লোকাসের ভিতরে আমাদের কি করে ডিএনএ এর যে অণুটা আছে সেই অণুটা হচ্ছে একটা নির্দিষ্ট সংকেত আমাদের রেডি থাকে আর কি। তো সেই সংকেতটা রেডি থাকা অবস্থায় পরবর্তীতে সেটা কি করে, পরবর্তীতে সেটা হচ্ছে প্রোটিন আকারে নিজেকে সেটা প্রকাশ করে, এবং সে যে নিজেকে যখন প্রোটিন আকারে প্রকাশ করে দিচ্ছে তখন সেই অংশটাকে বলতেছি আমরা হচ্ছে জিন। তো এতক্ষণে আমরা যেগুলো বললাম তো সেগুলোকে যদি আমরা একটু সিকোয়েন্স অনুসারে বোঝার চেষ্টা করি তাহলে যেটা আসবে যে প্রথম অবস্থায় যে একটা ক্রোমোজোম যেটা হচ্ছে দেখতে সূত্রাকার, যে এইখানে যে অংশগুলো দেখতেছি আমরা সেটা হচ্ছে একটা ক্রোমোজোম। তো এই ক্রোমোজোম হচ্ছে আমাদের একটা কি, যে নিউক্লিয়াসের ভেতরে থাকা একটা অঙ্গাণু, এবং এর হচ্ছে নির্দিষ্ট কিছু অংশ আছে। যেমন এটা হচ্ছে আমাদের একটা ক্রোমোজোম, যে এটাও একটা ক্রোমোজোম, এটাও আমাদের ক্রোমোজোম। তো এই ক্রোমোজোমের নির্দিষ্ট একটা অংশ আছে যে অংশটাতে আমরা বলি হচ্ছে লোকাস। তো এই যেমন হচ্ছে এই অংশটা, এটাকে বলতেছি আমরা হচ্ছে, যেমন হচ্ছে এখানে বলা হচ্ছে হেয়ার কালার, তারপরে এই অংশটাতে বলা হচ্ছে ব্রাউন কালার, এই অংশটাতে বলা হচ্ছে বডি হাইট। তো এই নামগুলো এখানে গুরুত্বপূর্ণ না এইখানকার মধ্যে, অর্থাৎ এই পুরোটাই তো আমাদের ক্রোমোজোম। তো এই পুরো ক্রোমোজোমের মধ্যে ঠিক যে অংশটাতে আমরা ডিএনএ এর নির্দিষ্ট যে বৈশিষ্ট্যটা যেটা হচ্ছে প্রকাশ হচ্ছে, অর্থাৎ যে বৈশিষ্ট্যটা আমরা যে প্রকাশক হিসেবে পাচ্ছি, ঠিক সেই অবস্থানটাকেই বলতেছি হচ্ছে আমরা লোকাস। তাহলে বাই চান্স যদি এরকমও বলি আমরা যে এটা হচ্ছে আমাদের যে কোনো একটা ক্রোমোসোম, তো এই ক্রোমোজোমের মধ্যে বা ধরে নিলাম যে এখানে অনেকগুলো এরকম অঞ্চল আছে। তো এরকম অনেকগুলো অঞ্চল আছে ধরে নিলাম, প্রত্যেকটাকে আলাদা আলাদা পার্টিশন হিসেবে যদি ধরে নিই আর কি, অর্থাৎ এই যে এরকম যে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে মাঝখানেরটা 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা 4 নাম্বার, এবং এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, এটা 7 নাম্বার। তো এরকম মোটামুটি ধরে নিলাম যে 10টা এখানে অঞ্চল আছে। তো 10টা অঞ্চলের মধ্যে আমরা ধরে নিলাম যে এই যে অংশটা এটাকে আমরা 8 নাম্বার নাম দিলাম। তো এই 8 নাম্বারটা হচ্ছে লোকাস, যেখান থেকে আমরা একটা বৈশিষ্ট্য পাচ্ছি, অর্থাৎ যে বৈশিষ্ট্যটা হচ্ছে যে এই অংশটা থেকে ধরে নিলাম যে একটা বৈশিষ্ট্য পেলাম একটা জীবের জন্য, যে এইখানকার যে জিনটা থাকবে সেই জিনটা হচ্ছে একটা বৈশিষ্ট্য প্রকাশ করে। সেই বৈশিষ্ট্যটা হচ্ছে কেমন, যেমন ধরে নিলাম যে এখানকার হেয়ার কালার, অর্থাৎ আমাদের চুলের যে রংটা সেটা নিয়ন্ত্রণ করার জন্য যে জিনটা থাকে সেটা হচ্ছে এইখানে আছে। তার মানে যে অঞ্চলটাতে আমাদের ওই জিনটা থেকে তার বৈশিষ্ট্যটাকে প্রকাশ দিচ্ছে ওই অংশটাকে, অর্থাৎ এই যে এই অংশটাকে বলতেছি হচ্ছে আমরা লোকাস। তাহলে এইখানকার মধ্যে আমাদের টোটাল যদি আবারও দেখি যে আমাদের ধরে নিলাম যে এটা একটা আমাদের যে কোনো একটা ক্রোমোসোম, তো এটার মধ্যে আমরা এরকম আরো কয়েকটা পার্টিশন দিলাম। এখন কেউ যদি এরকম করে চাইলো যে ভাই আমি এরকমও করতে চাচ্ছি, এরকম অনেকগুলো পার্টিশন, ঠিক আছে সমস্যা নেই। তাহলে এই পার্টিশনগুলোর মধ্যে আমরা কি করব, যে ধরে নিলাম যে শুধুমাত্র এই অংশটা মানে মাঝখানের এই অংশটা হচ্ছে আমাদের কি, যেমন ধরে নিলাম যে বডি হাইটটাকে প্রকাশ করার পরিস্থিতি দিচ্ছে। তাহলে যেহেতু এটা একটা ক্রোমোজোম এবং ক্রোমোজোমটার এই প্রথম অংশটার মাঝখানের অংশটা আমাদের হচ্ছে বডি হাইটটা নিয়ন্ত্রণ করতেছে, তো সুতরাং ক্রোমোজোমের যে অংশটাতে আমাদের কি থাকতেছে, এই অংশটাতে আমাদের জিনের একটা প্রকাশক থাকতেছে বা জিনটাকে প্রকাশ করতে পারছি আমি, এই অংশটাকে বলতেছি হচ্ছে আমরা লোকাস। তাহলে এই লোকাসটা কি হচ্ছে, সে হচ্ছে আমাদের যে ডিএনএ এর অংশটুকু আছে সেই ডিএনএটাকে কি করতেছে একটা নির্দিষ্ট সংকেত আকারে এই অঞ্চলটার মধ্যে সে কি করে রাখতেছে, ধরে রাখতেছে। আর এই সংকেতগুলা কি হবে, এই সংকেতগুলো হচ্ছে পরবর্তীতে আমাদের প্রোটিন আকারে নিজেকে প্রকাশ করবে। আর যখন সে নিজেকে প্রোটিন আকারে প্রকাশ করবে তখন তার একটা বৈশিষ্ট্য আমাদের কাছে প্রকাশ পাবে, এবং সেটা কিসের বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এই প্রোটিনটা যে আমরা পেলাম সেই প্রোটিনটার বৈশিষ্ট্য। আর এই প্রোটিনটা যখন নিজেকে একটা বৈশিষ্ট্য আকারে প্রকাশ করবে সেই বৈশিষ্ট্যটাই হচ্ছে আমাদের জিন। তাহলে স্বাভাবিকভাবে যদি আমরা এই যে অংশটাতে দেখি যে জিন ডিএনএ এখানে যা যা নাম আছে সেগুলোকে আমাদের খেয়াল করার সেরকম প্রয়োজন হচ্ছে না, আপাতত আমরা কনটেক্সটটাকে বোঝার চেষ্টা করি। তাহলে ধরে নিলাম যে এই অংশটা হচ্ছে আমার একটা একটা হচ্ছে ক্রোমোজোমের যে অংশটাতে আমার
ধরে নিলাম এই পুরো অংশটাই, অর্থাৎ এটা হচ্ছে পুরোটাই আমার একটা ক্রোমোজোমের মধ্যে থাকা একটা অংশ, আর এই পুরো মধ্যে থাকা অংশটার মধ্যে থেকে শুধুমাত্র এতটুকু অংশ, অর্থাৎ যতটুকু আমি এখানে ডিনোট করতেছি, এতটুকু অংশ শুধুমাত্র হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। এবং সে বৈশিষ্ট্য প্রকাশ করতে পারার যে ধাপগুলো সেটা কিভাবে আসে, যে এইটা হচ্ছে আমার এই টোটাল যে জিনটা ডিএনএর যে অংশটাতে আছে সেটা হচ্ছে আমার লোকাস, আর ওই লোকাস থেকে কি হচ্ছে আমার জিনটা তার নির্দিষ্ট যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটাকে প্রকাশ দিচ্ছে, এবং সেটা কি আকারে, সেটা অবশ্যই প্রোটিন আকারে। তাহলে এইখানকার যে লোকাসে থাকা যে বৈশিষ্ট্যটা সেটাকে আমি পাচ্ছি কি আকারে, এটা সংকেত আকারে আছে। তো সংকেতটা আমার পরবর্তীতে আমার প্রোটিনের মাধ্যমে নির্দিষ্ট জিন আকারে প্রকাশ পাচ্ছে। তাহলে আমাদের এইখানকার যে ক্রোমোজোমের যে অংশটুকু ছিল, যে ক্রোমোজোম, এটা যে ক্রোমোজোমগুলো আমাদের মানব শরীরে কয়টা আছে, 23 জোড়া। তার মধ্যে এক জোড়া হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম, আর বাকিগুলো হচ্ছে আমাদের অটোসোম যেটাকে বলি আমরা, বা দেহ যে ক্রোমোজোমগুলো আমাদের, অর্থাৎ দেহ কোষের সাথে সম্পর্কিত যে ক্রোমোজোমগুলো। আর এই ক্রোমোজোমটা কোথায় আছে, সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের অভ্যন্তরে। এখন ওই ক্রোমোজোমটার যে অংশটাতে আমাদের ডিএনএর বৈশিষ্ট্যটা আমরা চাক্ষুষভাবে কোনো একটা কিছু প্রকাশ দেখতে পাচ্ছি, ওই অংশটাকে বলতেছি আমরা লোকাস। যেমন এখানে হাজার হাজার আমাদের এখানে বিভিন্ন অবস্থান আছে, কিন্তু প্রত্যেকটা অবস্থানে আমাদের কি হচ্ছে না, মানে নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য যদি প্রকাশ না করে তাহলে সে অংশটাকে আমরা লোকাস বলবো না। তাহলে এই যে অংশটা থেকে আমাদের জিনটা তার বৈশিষ্ট্যটাকে প্রকাশ পাবে ওটাই হচ্ছে আমাদের এখানকার লোকাস। এবং এটার মধ্যে থেকে আমরা যদি দেখি, যেমন এই যে এখানকার যে এইটা হচ্ছে আমাদের ক্রোমোজোমের অংশ, এটাও হচ্ছে আমাদের সেই ক্রোমোজোমের অংশ। আর এটার মধ্যে এই যে স্পেসিফিক যে কালারগুলো দেখতে পাচ্ছি আমরা, যেমন এই কালারটা এবং কালো কালার, এই সাদা কালার, তারপরে এইখানের একটা কালার, এই প্রত্যেকটা কালার হচ্ছে তাহলে কি আমার লোকাস। তাহলে ওই লোকাসগুলোর ভিতরে কি আছে, ভিতরে আছে হচ্ছে আমাদের জিন, অর্থাৎ ডিএনএ নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যটা কি হচ্ছে প্রোটিন আকারে সর্বশেষে আমাদের কাছে এসে প্রকাশ পাচ্ছে। এখন যদি বলা হয় যে প্রতিটা লোকাস, মানে এই যে প্রত্যেকটা তো আলাদা আলাদা লোকাস, সেই লোকাসের যে ডিএনএ সেই ডিএনএটা কতখানি থাকে, মানে এটা আসলে নির্ভর করে এই লোকাসের অবস্থান, মানে পরিমাণটা আসলে কতখানি সেটা। যেমন এইটা হচ্ছে আমার টোটালি লোকাস, এই লোকাসটা যেমন বড় ঠিক তেমনই আমার এইখানকার যে লোকাসটা আছে সেই লোকাসটা কিন্তু ছোট। তার মানে এইখানে আমার যতটুকু ডিএনএ এর পরিমাণটা পাবো ঠিক ততটুকু আমি এইখানটাতে পাবো না। সুতরাং আমার প্রতিটা লোকাসে যতটুকু ডিএনএ এর পরিমাণটা সেটা নির্ভর করতেছে ওই জিনটা, অর্থাৎ লোকাসটা যতটুকু আছে সেই লোকাসটার দৈর্ঘ্যের উপর। অর্থাৎ তার দৈর্ঘ্য বলতে এখানে কি, দৈর্ঘ্য বলতে হচ্ছে আমরা সামনের দিকে দেখবো যে দৈর্ঘ্য বলতে বুঝবো আমরা যে এই যে জিনগুলো গঠিত হচ্ছে আমাদের কিছু বেস পেয়ার দিয়ে, যেটাকে আমরা নাইট্রোজেন বেস পেয়ার বলি, যেমন এটি, জি, সি, এটাকে আমার অ্যাডোনাইন, এটা থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন। তো এই প্রত্যেকটা আমাদের একটা এই যে এরকম একটার সাথে আর একটা আবদ্ধ অবস্থায় থাকে, এবং থেকে সেটার দ্বারা আমরা কি পাচ্ছি, একটা বেস পেয়ার পাচ্ছি। অর্থাৎ বন্ধনের দ্বারা যে মানে একটা বন্ধন পাচ্ছি, যেটা আমরা যে বন্ধনটা জোর পাচ্ছি আমরা সেই জোরটাকেই বলতেছি হচ্ছে আমরা বেস পেয়ার। তো সেই বেস পেয়ার কতগুলো আছে সেটার উপর আবার নির্ভর করে কি এই জিনের দৈর্ঘ্য। যেমন এই জিনের দৈর্ঘ্য আর এখন এইখানকার যে জিনের দৈর্ঘ্য, অর্থাৎ এই যে এই নীল অংশটার জিনের দৈর্ঘ্য আর এইখানকার জিনের দৈর্ঘ্য, এই দুটোর মধ্যে কিন্তু বেশ পার্থক্য থাকবে। কারণ কি এইখানকার বেস পেয়ারটা কম থাকার কারণে এখানকার পরিমাণটা ছোট, আর এখানকার বেশি থাকার কারণে অংশটা আমাদের দৈর্ঘ্যটা এখানে বেশি। এখন ক্রোমোজোমে কি, মানে এই যে ক্রোমোজোম যেটা আছে আমাদের সেই ক্রোমোজোমটা কি সে শুধুমাত্র মানে নিজের মধ্যে শুধুমাত্র ডিএনএ কি একাই ধরে রাখে, না, এখানে ডিএনএ ছাড়াও আমাদের কি কি থাকবে, যে ডিএনএ ছাড়াও এই যে ডিএনএ যে প্যাচগুলো দেখতেছি আমরা সেই ডিএনএ প্যাচের মধ্যে থাকে আমাদের যে এই যে এরকম পেঁচানো যে অংশগুলো দেখতেছি, এখানে ডিএনএর এই এই অংশগুলো এগুলোকে আমরা বলতেছি স্ট্র্যান্ড। অর্থাৎ এই যে এক্স এর মতো যে গঠনটাকে আমরা দেখতেছি এগুলোকে, এটা একটা স্ট্র্যান্ড, এটা একটা আর একটা স্ট্র্যান্ড। তো এই স্ট্র্যান্ডগুলোর সাথে আমাদের কিছু থাকে হচ্ছে হিস্টোন নামক কিছু প্রোটিন থাকে, এবং সাথে আরো অন্যান্য বিভিন্ন প্রোটিনগুলো থাকে। এখানে সবচেয়ে বেশি স্পেশাল অংশ যেটা, যে এই হিস্টোন যে প্রোটিনটা ক্রোমোসোমটার সাথে থাকে, তাহলে সেই ক্রোমোসোমের হিস্টোনটা কি করে, সেটা হচ্ছে আমাদের যে ডিএনএ এর অংশটাকে দেখতে পাচ্ছি বা ডিএনএ এর অংশ যেটা থাকে ক্রোমোসোমের ভিতরে, সেই ডিএনএ এর অংশটাকে কি করে, মানে সেটাকে হচ্ছে সুগঠিত করে, এবং সুগঠিত করার পরে সে কি করে, সেটাকে সংকুচিত অবস্থায় ওই ক্রোমোজোমটার ভিতরে আবদ্ধ করে রাখে। আর এইখানকার যে আমরা যে ক্রোমোজোমটা সংকুচিত অবস্থায় ওই হিস্টোনটা যখন নিজেকে সুগঠিত করে ডিএনএটাকে সাজায় রাখবে, তো এই পেঁচানো পেঁচানো অংশটাকে তখন আমরা বলতেছি হচ্ছে যে ক্রোমাটিন। তাহলে আমরা আবারও দেখি যে স্বাভাবিকভাবে যে যদি আমাদের যে এইখানে একটু দেখি যে এইটা হচ্ছে আমার একটা ক্রোমোজোম, এটা হচ্ছে আমার একটা ক্রোমোজোম। আচ্ছা, এটাকে ধরে নিলাম যে এটা একটা ক্রোমোজোম।
এই ক্রোমোজোমটার মধ্যে শুধু কি ডিএনএ থাকবে? উত্তর হচ্ছে যে না, এর মধ্যে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের প্রোটিন থাকবে এবং তার মধ্যে হচ্ছে গুরুত্বপূর্ণ যে প্রোটিনটা সেটা হচ্ছে আমার হিস্টোন। আর এই হিস্টোন প্রোটিনটার মুখ্যত কাজ কি? মুখ্যত কাজ হচ্ছে এই যে সুতার মতো পেঁচানো যে অংশগুলো, যেগুলোকে আমরা নাম দিচ্ছি হচ্ছে ডিএনএ, এই ডিএনএ গুলোকে কি করে রাখতেছে? এই ক্রোমোজোম নামক জায়গাটার ভিতরে সে সংগঠিত করে রাখতেছে, অর্থাৎ একত্র করে রাখতেছে এবং একই সাথে কি করে রাখতেছে? সে এখানকার এই প্রত্যেকটা এই যে প্রতিটা যে আমাদের স্ট্র্যান্ড সহ যে ডিএনএ এর অংশটুকুকে আমরা দেখতে পাচ্ছি, এই অংশটাকে সে কি করে রাখতেছে? সে হচ্ছে এখানে সংকুচিত করে রাখতেছে। আর যখন সে সংকুচিত করে রাখতেছে তখন দেখা যাচ্ছে যে সেই সাজানো যে অবস্থাটা, অর্থাৎ এই যে সংকুচিত হওয়ার পরেও যে সাজানো অবস্থাটা, সেটাকে বলতেছি হচ্ছে আমরা কি? ক্রোমাটিন। তাহলে এই ক্রোমোজোম শুধুমাত্র একা ডিএনএটাকে ধারণ করে রাখে না, ওই ডিএনএ থাকার সাথে সাথে আমাদের সেখানে অন্যান্য বিভিন্ন ধরনের কম্পোনেন্টসও থাকে। আচ্ছা, তাহলে আমাদের মূল এই অংশটুকু ফিগারটা বুঝতে পেরেছি আমরা। এখন আমরা যে তাহলে ক্রোমোজোমের এটা হচ্ছে আমাদের এই একটা অংশ, এই একটা পুরোটা হচ্ছে আমাদের ক্রোমোজোমের অংশ, যেটার মধ্যে আমাদের শুধুমাত্র ডিএনএ একা থাকতেছে না, সেখানে আমাদের কি থাকে? সেখানে আমাদের হিস্টোন সহ অন্যান্য বিভিন্ন প্রোটিন থাকে। আর হিস্টোনটার মুখ্যত কাজ কি? সেই ডিএনএটাকে সংগঠিত করে রাখে এবং সংকুচিত করে রাখে। ওই সংকুচিত অবস্থার যে সাজানো ফরম্যাটটা, সেটা হচ্ছে আমাদের কে করে? সেটা হচ্ছে আমাদের ক্রোমাটিনটা করে ফেলে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে এখন আমরা দেখব যেটা, সেটা হচ্ছে যে আমাদের হিউম্যান জিনোম প্রজেক্ট, অর্থাৎ হিউম্যান জিনোম প্রজেক্ট, যেটা হচ্ছে মূলত আমাদের আন্তর্জাতিক একটা বৈজ্ঞানিক গবেষণা প্রকল্প ছিল এবং এই প্রকল্পের যে মুখ্য লক্ষ্য, সেটার মুখ্য লক্ষ্য ছিল হচ্ছে মানুষের ডিএনএ তৈরি করে যে বেস পেয়ারগুলো, অর্থাৎ এই যে এখানে যে বেস পেয়ার জিসি, সিজি, এটি, এটি, এগুলো হচ্ছে আমাদের বেস পেয়ার। তো এই বেস পেয়ারগুলো যে তৈরি করে মানে আমাদের ডিএনএ, সেগুলো বেস পেয়ারগুলোকে নির্ণয় করা, অর্থাৎ সে বেস পেয়ারগুলো কেমন অবস্থায় আছে, কি কি ভাবে আছে এবং কতগুলো আছে, সেগুলো দ্বারা আমরা কি কি করতে পারি। তো এই বিষয়টাকে মানে আমাদের মূল লক্ষ্য ছিল সেই বেস পেয়ারগুলোকে কি করা? নির্ণয় করা, অর্থাৎ সেগুলো কারণে আমরা জানতে পারি। এখন এই যে মানব জিনোমের যে সমস্ত জিনগুলো, অর্থাৎ যতগুলো জিন বলতে তাহলে কি বোঝাচ্ছিলাম? যে যতগুলো আমাদের ক্রোমোজোম আছে, যে ক্রোমোজোমের যে অংশটা থেকে আমাদের একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়, সেটাকে বলতেছি আমরা লোকাস। ওই লোকাসের ভিতরে থাকা যে ডিএনএ অংশটা, সেটাই হচ্ছে আমাদের ওই প্রোটিন আকারে প্রকাশ পাচ্ছে, সেটা হচ্ছে জিন। তাহলে ওই যে আমাদের যে যতগুলো আমাদের মানব জিনোম বলতে আমাদের মানব শরীরের ক্রোমোজোমগুলোর মধ্যে যতগুলো জিন আছে, অর্থাৎ যতগুলো জিন, সেই সবগুলোকে কি করা? মানে আইডেন্টিফাই করা বা চিহ্নিত করা, এবং সেটা চিহ্নিত করে কি কি তৈরি করা? সেটা হচ্ছে ম্যাপিং করা, অর্থাৎ ম্যাপ তৈরি করা, এবং একই সাথে হচ্ছে সেটা সিকোয়েন্স তৈরি করা। তাহলে অ্যাজ ইউজুয়াল সাধারণভাবে ম্যাপ বলতে আমরা কি বুঝি? সাধারণ ম্যাপ বলতে আমরা যেটা বুঝি যে স্বাভাবিকভাবে যে একটা আমাদের যেরকম বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা ম্যাপের পরিস্থিতি যে কিছুটা দেখি, তাহলে যেরকমটা লাগবে সেটা হচ্ছে যে এরকম একটা সিকোয়েন্স আমরা পাবো, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ম্যাপের পরিস্থিতির মধ্যে, যে এই অংশটার দিকে আমরা পাবো পঞ্চগড়, এই অংশটার দিকে সিলেট পাবো, এই সামনের দিকে পাবো চাঁপাইনবাবগঞ্জের অংশ, এর মধ্যে পাবো হচ্ছে আমরা পাবনা, তারপরে পাবো এখানে খুলনা, তারপরে এদিকে আমাদের চট্টগ্রাম, তারপরে বরিশাল, মাঝখানে পাবো ময়মনসিংহ, ঢাকা। তাহলে এই যে একটা ম্যাপ থাকার মুখ্যত উদ্দেশ্য হচ্ছে যে কোন লোকেশনটাতে আমরা কি পরিস্থিতিতে যেতে পারি এবং সেখানকার কি কি কাজ সংগঠিত করতে পারি, সেটাকে আমরা আমাদের নির্দিষ্ট বর্তমান যে অবস্থানটা আছে সেখান থেকে নির্দেশ করতে পারি। তার মানে ম্যাপিংটা এখানে আমাদেরকে একটা খুব সুন্দর ড্রব্যাক দিচ্ছে। একই সাথে এইখানকার যে সিকোয়েন্স, অর্থাৎ সিকোয়েন্স বলতে যেটা বুঝবো আমরা, যে যেমন অ্যাজ ইউজুয়াল আমরা সিকোয়েন্স বলতে কি বুঝি? যে সিকোয়েন্স বলতে মাঝে মধ্যে আমরা যখন যারা দেখা যায় যে বিভিন্ন সময় ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা আমাদের বিভিন্ন কলিগদের সাথে যারা যারা কথাবার্তা বলে, সেই সময় দেখা যাচ্ছে বিভিন্ন ফাইল তৈরি করতে গেলেও দেখা যায় যে ফাইলকে বলে যে সিকোয়েন্স আকারে সাজাইতে, তার মানে একটার পরে আর একটা যেন ধারাক্রম অনুসারে থাকে, অর্থাৎ যে যেমন একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, চারের পরে পাঁচ, পাঁচের পরে ছয়, মানে এইরকম যেন একটা ধারাক্রম অর্থাৎ অনুক্রম অনুসারে থাকে। এই জিনিসটাকে বলতেছি হচ্ছে আমরা যে সিকোয়েন্সের বিষয়টা। তাহলে এই যে আমাদের মানব শরীরের মধ্যে ঠিক যতগুলো জিন আছে, সেই জিনগুলোকে কি করা? প্রথমে চিহ্নিত করা, করে তার একটা ম্যাপ তৈরি করা এবং সাথে সেই সিকোয়েন্সটাকে আমাদের তৈরি করা। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই হিউম্যান জিনোম প্রজেক্টের মুখ্যত উদ্দেশ্য ছিল। আর এই হিউম্যান জিনোম প্রজেক্টের সাথে যে যে বিষয়গুলো আমাদের সম্পর্কযুক্ত ছিল, সেটা হচ্ছে অবশ্যই বায়োলজিটা মুখ্য, এবং একই সাথে ফিজিক্স এবং এথিক্স, একই সাথে ইনফরমেটিক্স, একই সাথে ইঞ্জিনিয়ারিং এর অংশটা, অবশ্যই সাথে কেমিস্ট্রি। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের মেইন শাখাগুলোর সাথে সম্পর্কযুক্ত, সাথে আরও অন্যান্য বিভিন্ন আমরা নতুন শাখা এবং সাব ফিল্ডগুলো পাবো। এটা জাস্ট একটা চিত্রের মাধ্যমে দেখাইছে। তাহলে আমাদের এই মানব শরীরে যতগুলো জিন আছে, সেই জিনগুলোকে কি মানে শনাক্ত করতে পারা এবং অর্থাৎ চিহ্নিত করতে পারা, সেটার জন্য যে প্রজেক্টটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের হিউম্যান জিনোম প্রজেক্ট।
আর পৃথিবীর আমাদের এতদিন পর্যন্ত হওয়া যত ধরনের বায়োলজিক্যাল প্রজেক্ট আছে তার মধ্যে সবচেয়ে বড় প্রজেক্টের একটা বলা যায় যে আমাদের এই হিউম্যান জিনোম প্রজেক্ট, অর্থাৎ আমাদের হিউম্যান জিনোম প্রজেক্ট। এটা হচ্ছে আমাদের বায়োলজিক্যাল যতগুলো এতদিন পর্যন্ত আমাদের প্রজেক্ট হয়ে আসে তার মধ্যে সবচেয়ে বড় একটা প্রজেক্টের অংশ। এবং একই সাথে আমাদের এই হিউম্যান জিনোম প্রজেক্ট করতে গিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক বিজ্ঞানী একত্রে সম্মিলিতভাবে কাজ করছে। তার মানে এই হিউম্যান জিনোম প্রজেক্টটা এককভাবে কোনো কাজের অংশীদারিত্বের মধ্যে পড়ে না, এটা হচ্ছে সম্মিলিতভাবে করা একটা সবচেয়ে বড় প্রজেক্ট আর কি। এখন পর্যন্ত আমাদের পৃথিবীতে এমনভাবে সম্মিলিতভাবে কোনো ধরনের বায়োলজিক্যাল প্রজেক্ট সংগঠিত হয় না, যেটা আমাদের হিউম্যান জিনোম প্রজেক্টের ক্ষেত্রে হয়েছিল। তো এই প্রজেক্টের প্রথম উপস্থাপনা কোন সময় শুরু হয়, সেটা হচ্ছে মোটামুটি আমাদের সেই 1984 সালে। এটা হচ্ছে 1984 সালে। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের এই প্রজেক্টের প্রথম উপস্থাপনা জায়গাটা চলে আসে এবং সেটা আনুষ্ঠানিকভাবে কাজের জায়গাটা শুরু হয়েছে 1990 সালে। এটা হচ্ছে আমাদের আনুষ্ঠানিকভাবে যখন থেকে আমাদের এই প্রজেক্টের কাজটা শুরু হয়েছে। তো সেই সময় থেকে মোটামুটি 2003 সাল পর্যন্ত 14 এপ্রিল এই তারিখ পর্যন্ত আমাদের মানব জিনোম প্রজেক্টের জন্য আমাদের কি হয়েছে, মোটামুটি যে প্রায় আমরা 92% আমাদের যে জিনোম যে সিকোয়েন্সটাকে চেয়েছি বা ম্যাপিং করতে চেয়েছি এই জিনিসটাকে আমরা উদ্ধার করতে পেরেছিলাম। তার মানে মোটামুটি 13 বছর ধরে আমরা কাজ করে আমাদের মানব শরীরের মধ্যে থাকা ক্রোমোজোম থেকে আমরা কি করতে পেরেছি, এই আমাদের 92% যে আমাদের জিনোম সিকোয়েন্স অর্থাৎ জিনোম, সেই জিনোমটাকে আমরা কি উদ্ধার করতে পেরেছি। বাকি 8% আমাদের 2022 সালের দিকে এসে আমরা বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের প্রেক্ষিতে সেই জিনিসগুলোকে আমরা পাঠোদ্ধার করতে সক্ষম হয়েছি। তাহলে এটা হচ্ছে মোটামুটি একটা সাধারণ ওভারভিউ, জাস্ট থিওরিটিক্যাল অংশ। তো এখন এই অংশটার মধ্যে যে আমাদের সাধারণ যে টার্মগুলো চোখে পড়বে সেটা হচ্ছে যে আমরা একটু আগে দেখলাম যে জিন নামক জিনিসটা, এই শব্দটার সাথে আমরা পরিচিত হয়েছি এবং একই সাথে হচ্ছে আমাদের ক্রোমোজোম শব্দটা, এই শব্দটার সাথে হচ্ছে আমরা পরিচিত হয়েছি এবং একসাথে নিউক্লিয়াস, এই শব্দটা তো নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে আমরা জিন পাচ্ছি এবং এই জিনটা কার আন্ডারে থাকতেছে সেটা হচ্ছে অবশ্যই ডিএনএ এর আকারে। তাহলে আমরা এই 4টা শব্দ অলরেডি পেয়েছি। তাহলে এর মধ্যে নতুন যে শব্দটা আমরা পেলাম সেটা হচ্ছে জিনোম। তাহলে এই জিনোম বলতে এক্স্যাক্টলি কি বোঝাবে? তাহলে জিনোমটা হচ্ছে আমাদের যে টোটাল, এখানে জিনোম শব্দটার সাথে আমাদের আরেকটা জিনিস থাকবে যে ক্রোমোজোমের যে বিষয়টা, যে ক্রোমোজোম যা, এই ক্রোমোজোমটা আমাদের টোটাল যে কি হচ্ছে যে আমরা একটু আগে জানলাম যেটা, যে আমাদের শরীরের মধ্যে 23 জোড়া ক্রোমোজোম আছে। সেই ক্রোমোজোমগুলো হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় থাকে, সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের ভিতরে, এবং নিউক্লিয়াসের আমাদের যে ক্রোমোজোমটা আছে সেই ক্রোমোজোমের নির্দিষ্ট যে লোকাস আছে সেই লোকাসটা কি করতেছে, আমাদের ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশ সেখান থেকে বৈশিষ্ট্য প্রকাশ করতেছে প্রোটিন আকারে, সেটাই হচ্ছে আমাদের জিন ছিল। তাহলে এইটা মোটামুটি আমরা বুঝেছি। এখন তাহলে জিনোমটা আসলে কি? জিনোমটা হচ্ছে যে আমাদের যে কোনো একটা লিভিং অর্গানিজম, যে কোনো ধরনের, অর্থাৎ যে কোনো প্রজাতির যে কোনো কিছু, অর্থাৎ জাস্ট লিভিং অর্গানিজম, সেই লিভিং অর্গানিজমটা একবার টোটাল অর্থাৎ সম্পূর্ণ, ঠিক আছে, টোটাল সম্পূর্ণ জেনেটিক কি, জেনেটিক ইনস্ট্রাকশন। তাহলে আমাদের জিনোম বলতে কি বুঝছি আমরা, যে আমাদের যে কোনো লিভিং অর্গানিজমের সম্পূর্ণ একবারে টোটাল সম্পূর্ণ জেনেটিক যে ইনস্ট্রাকশন সেটাকেই বলতেছি হচ্ছে আমরা জিনোম। তাহলে এখানে আবার জেনেটিক ইনস্ট্রাকশন বলতে আমরা কি বুঝবো? জেনেটিক ইনস্ট্রাকশন বলতে যে জিন সম্পর্কিত যেসব নির্দেশনা সেটি কিন্তু হচ্ছে আমাদের জেনেটিক ইনস্ট্রাকশন। এখন এই যে ডিএনএ, এটার একটা কি থাকে, যে আমরা যেটা দেখছিলাম একটু আগে, যে শুধু তো ডিএনএ, সেই ডিএনএ তে একটা নির্দিষ্ট কি থাকে, নির্দিষ্ট একটা আমাদের ক্রম থাকে। আর এই নির্দিষ্ট ক্রমগুলাই কি করে, আমাদের প্রত্যেকটা তাদের নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে আমাদের ওই নির্দিষ্ট যে জীবটা আছে সেই জীবের হচ্ছে একটা বৈশিষ্ট্য প্রকাশ করে, এবং যখন সম্মিলিতভাবে সম্পূর্ণ আমাদের শরীরের ডিএনএ গুলো একত্রে এই ক্রমগুলো নিয়ে যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে, সেটার প্রেক্ষিতে আমরা কি পাই, সেটার প্রেক্ষিতে পাই হচ্ছে আমরা আমাদের মানব শরীরের মধ্যে যে জীবের বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা সেখান থেকে পাই। এখন এই যে জেনেটিক ইনস্ট্রাকশনটা, এই জেনেটিক ইনস্ট্রাকশনটা এক্স্যাক্টলি কি? এই নির্দেশনাটা হচ্ছে যে কোষের ভেতরেই আমাদের প্রোটিনটা তৈরি হয়, অর্থাৎ আমরা যে কোষটার মধ্যে ডিএনএটাকে পাচ্ছি সেই কোষের ভিতরেই কিন্তু এসব কাজগুলো হচ্ছে, অর্থাৎ কোষের ভিতরে ছাড়া আমরা বাইরে থেকে অর্থাৎ খালি চোখে কিন্তু সব কিছুকে দেখতে পারবো না, এবং এই ঘটনাগুলোকে আমরা র্যাপিডলি মানে ওই যে পিকচার তোলার মতো করে, মানে একটার পর একটা সিকোয়েন্স আকারেও কিন্তু দেখতে পারবো না, এটা হচ্ছে কন্টিনিউয়াস একটা প্রসেসের মতো। অর্থাৎ এগুলো হচ্ছে প্রত্যেকটা মানে সাইক্লিং প্রসেস, যেগুলোকে আমরা কখনোই বিভক্ত করে আলাদা আলাদা খন্ড খন্ড ভাবে স্টপ করে করে দেখতে পারবো না।
তাহলে এই যে জেনেটিক যে ইনস্ট্রাকশনটা সেটা হচ্ছে আমাদের কি, যে আমাদের কোষের ভেতরে সেটা হচ্ছে কি প্রোটিন তৈরি করে। আর এই যে প্রোটিন যেগুলো আছে সেই প্রোটিনগুলো কি করে, যে আমাদের জীবের যত ধরনের বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যের সমস্ত দিকগুলোকে সে কি করে পরিচালনা করার যে পদ্ধতিটা সেটাই সে হচ্ছে দেখায়। তো এখন আমাদের এই যে জিনোম যে নামটার সাথে জড়িত আমরা পরিচিত হলাম, তো সেটার সাথে সাথে আমরা জেনেটিক ইনস্ট্রাকশন শব্দটাও আমরা এখান থেকে পেলাম। এখন যদি এখানে নতুন আর একটা শব্দ আমরা যদি বলি তাহলে সেটা হচ্ছে এরকম যে আমাদের যে জেনেটিক ইনস্ট্রাকশন এটা সম্পর্কযুক্ত ছিল কার সাথে, সেটা হচ্ছে আমাদের জিনের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যগুলোর একটা নির্দিষ্ট ক্রম অনুসারে, তাদের সেই নির্দিষ্ট ক্রমগুলো প্রত্যেকে তাদের নিজস্ব বৈশিষ্ট্যগুলো আমাদের পুরো শরীরের মধ্যে বিচরণ করা দেয় কি আকারে, সেটা প্রোটিন বিশ্লেষণের মাধ্যমে, অর্থাৎ প্রোটিনকে সে তখন আমাদের বৈশিষ্ট্য আকারে প্রকাশ দেয়। এখন এইখানকার যে জেনেটিক ইনস্ট্রাকশন গুলো, সেই জেনেটিক ইনস্ট্রাকশন গুলো এক্স্যাক্টলি আমাদের শরীরের মধ্যে যে জৈবিক কাজগুলো একটু আগে আমরা বললাম যে করে, বা যত ধরনের বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে তার মধ্যে অন্যতম কাজগুলো কি, অবশ্যই ভাবে আমাদের যে যে কোনো ধরনের কোষ, মানে আমাদের শরীরে যতগুলো কোষ আছে সেই কোষের কি, মানে সেই কোষটা আসলে দেখতে কেমন হবে। তা আমরা স্বাভাবিকভাবে কি জানি যে কোষ দেখতে কিছুটা গোলাকৃতির মতো। তো এই এই প্রত্যেকটা কোষের কাঠামো যে এরকমটা হবে, এই জিনিসটা আমরা এই জেনেটিক ইনস্ট্রাকশনটা যেরকম থাকবে ঠিক সেরকমটা পরিস্থিতি থেকেই পাবো। যদি সেই ইনস্ট্রাকশনের মধ্যে আমাদের কোডগুলো থাকে এরকম যে সেটা গোলের মতো, তাহলে সেটা গোল হবে। যদি থাকে যে সেখানে চ্যাপ্টার মতো পরিস্থিতি, তাহলে সেটা চ্যাপ্টার হবে। তাহলে আমরা ওই জেনেটিক ইনস্ট্রাকশন থেকে কি পাচ্ছি, যে আসলে আমাদের কোষের কাঠামোটা কেমন হবে সেটা, এবং একই সাথে আমাদের এই কোষগুলোর মধ্যে অনবরত কি চলতেছে, অনবরত হচ্ছে রাসায়নিক বিক্রিয়া চলতেছে। তাহলে এই যে রাসায়নিক বিক্রিয়াগুলো কেমন হবে, সেগুলো কিভাবে নিয়ন্ত্রিত হবে, এবং সেগুলো কিসের সাথে পরিচালিত হবে, এবং সেটার মুখ্যত কাজ কি কি হবে, এবং কোনটার সাথে সেটা বিক্রিয়া করবে আগে, কোনটার সাথে পরে, এই যে পরিস্থিতিটাও নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের সেই জেনেটিক ইনস্ট্রাকশনটা। এবং একই সাথে আমাদের কোষের যে বিভিন্ন একটা কোষের সাথে আরেকটা কোষের যে সংকেতের যে একটা আদান প্রদান, এবং একই সাথে এই কোষটাকে তো নিয়ন্ত্রণ করতে হবে, কারণ এখানে অনেকগুলো অঙ্গাণু থাকে, যেমন সাইটোপ্লাজম থাকবে, এই সাইটোপ্লাজমের অভ্যন্তরে থাকে আমাদের নিউক্লিয়াস, সাথে আমাদের থাকবে এখানে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, সাথে গলজি বডি, সাথে রাইবোজোম। এই যে প্রত্যেকটা যে কোষীয় অঙ্গাণু, এই কোষীয় অঙ্গাণুগুলোকেও কি করতে হবে, কন্ট্রোলের মধ্যে তো রাখতে হবে। তাহলে কন্ট্রোলটাও কিভাবে করতে পারবে সেইটার যে ইনস্ট্রাকশনটা সেটা আমাদের জেনেটিক ইনস্ট্রাকশনের মধ্যে আমরা পেয়ে যাই। এখন এইখানে আমাদের কি যে যে জিনিসটা থাকবে আমাদের, যে আমরা একটু আগে বললাম যে জেনেটিক যে ইনস্ট্রাকশনটা, অর্থাৎ আমাদের জিনোম অংশটা কি ছিল, আমরা একটু পরিষ্কার করে হালকা করে লিখি যে জিনোম অংশটা ছিল হচ্ছে আমাদের স্বাভাবিক অবস্থায় যে একটা অর্গানিজম, আমাদের একটা অর্গানিজম, এই অর্গানিজমটা হচ্ছে সম্পূর্ণ কি করবে, আমাদের জেনেটিক যে ইনস্ট্রাকশনটা সেটাকে হচ্ছে প্রকাশ করবে, সেটাই হচ্ছে আমাদের জিনোম। তাহলে এই জেনেটিক ইনস্ট্রাকশনটা ঠিক কি আকারে থাকবে, এই প্রশ্নটা এখানে গুরুত্বপূর্ণ। তাহলে জিনোমটা তো আমরা পাচ্ছি যে জেনেটিক ইনস্ট্রাকশন, একটা সম্পূর্ণ জেনেটিক ইনস্ট্রাকশন যে কোনো একটা লিভিং অর্গানিজমে, কিন্তু ওই জেনেটিক ইনস্ট্রাকশনটা, অর্থাৎ আমি যেমন আপনাকে যদি একটা কাজ করতে বলি যে আপনার দুপুরের কাজকে আপনি সকালে করতে পারবেন, কখনোই না, কারণ দুপুরের ওই টাইমটাতে আপনাকে সেই কাজটা করতে হবে যেটা আপনাকে নির্দেশনায় সেভাবে বলে দেওয়া আছে। অথবা যেমন দেখা গেল যে আপনি চাইলে দুপুরের যে টাইমটা, অর্থাৎ দুপুরে যে সূর্য আমাদের মাথার উপরে থাকে, চাইলেও আপনি সেটা সকালের সময় নিয়ে আসতে পারবেন না, কারণ ওটাও একটা নির্দেশনা, অর্থাৎ সেটাও একটা ইনস্ট্রাকশন, ন্যাচারাল ইনস্ট্রাকশন। তো সেই প্রেক্ষিতে এই যে ইনস্ট্রাকশনটারও কিন্তু একটা নির্দিষ্ট ক্রম থাকে। সেই ক্রমটা হচ্ছে কি, আমাদের জীবের বৈশিষ্ট্যগুলোকে ওই ক্রমটাই সেখানে আমাদের কি করে, আমাদের শরীরের মধ্যে প্রকাশ করতেছে, যেটা বাহ্যিকভাবে আমরা চারপাশে দেখতে পাচ্ছি বিভিন্ন জীবের মধ্যে। তাহলে এখানে যে নির্দিষ্ট যে ক্রমটা বলা হচ্ছে, মানে সেটা এক্স্যাক্টলি কি বোঝায়, মানে সেটা হচ্ছে এগুলো মূলত যেমন হচ্ছে আমাদের ক্রম, অ্যাজ ইউজুয়াল ক্রম বলতে কি বুঝবো আমরা, যেমন এ বি সি ডি, এগুলোকে যখন আমরা প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত আমাদের বোঝার উপযোগী করে যখন আমরা লিখে প্রকাশ করছি, তখনই সেটা হচ্ছে আমাদের নিজস্ব আমাদের আমাদের বোঝার উপযোগী যে ক্রম সেইটা। তাহলে এই যে ক্রম, এই ক্রমটা আসলে কি দ্বারা নিয়ন্ত্রিত হয় আমাদের এই জেনেটিক ইনস্ট্রাকশনের মধ্যে, সেটা হচ্ছে আমাদের বেস পেয়ার দ্বারা। কিসের দ্বারা, সেটা হচ্ছে বেস পেয়ার দ্বারা। তাহলে এখানে বেস পেয়ার বলতে আবার কি বুঝবো, অ্যাজ ইউজুয়াল আমাদের অ্যাডিনাইন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন, এগুলো হচ্ছে আমাদের বেস পেয়ার। তো এই বেস পেয়ারগুলো
নির্দিষ্ট একটা ক্রম অনুসারে সেই ইনস্ট্রাকশন জিনিসটাকে ফলো করবে। তো সেটাই হচ্ছে আমাদের এইখানকার যে জেনেটিক ইনস্ট্রাকশনের মধ্যে আমরা যে ডিএনএ এর যে ক্রম বোঝাচ্ছিলাম সেই অংশটা। তাহলে আমাদের এখানে নির্দিষ্ট ক্রম বলতে কি বোঝাচ্ছে সেই অংশটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। এখন এই যে জিনোম, এই জিনোম আমাদের যে সবকিছু যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছে, অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলো ধারণ করতেছে, সেটা হচ্ছে আমাদের কি দেয়, কি ধরনের তথ্য দেয়, সেটা হচ্ছে যে একটা জীব তৈরি হওয়ার জন্য ঠিক যত ধরনের আমাদের বায়োলজিক্যাল ইনস্ট্রাকশন প্রয়োজন বা বায়োলজিক্যাল যত ধরনের ইনফরমেশন প্রয়োজন, সকল ধরনের ইনফরমেশন দেয় আমাদের সেই জিনোমটা। তার মানে এই জিনোম ব্যাপারটা আমাদের খুবই জটিল একটা প্রসেসের মধ্য দিয়ে কাজগুলো সম্পূর্ণ করে, কিন্তু সেগুলোকে আমরা বোঝার উপযোগী করে কি করছি, সেগুলোকে হচ্ছে আমাদের সিকোয়েন্স অনুসারে সেটাকে আমরা বোঝার উপযোগী করে আমাদের বোধগম্যতার অবস্থান অনুসারে আমাদের সেটাকে আমরা তুলনা করতেছি আর কি। এখন তাহলে স্বাভাবিকভাবে আমরা আবারও দেখি যে জিনোম এই জিনিসটার সাথে আমাদের সম্পর্কযুক্ত ছিল হচ্ছে কি জেনেটিক ইনস্ট্রাকশন। জেনেটিক ইনস্ট্রাকশনটা আমাদের কি ছিল, যে একটা লিভিং অর্গানিজমে সম্পূর্ণ হচ্ছে আমাদের জেনেটিক ইনস্ট্রাকশনটা, অর্থাৎ কিভাবে সে জীবটা তৈরি হতে পারে, কি কি ধরনের বৈশিষ্ট্য সে জীবের আছে, সব কিছুকে ম্যানিপুলেট করানোর জন্য সেটা হচ্ছে আমাদের এখানকার জেনেটিক ইনস্ট্রাকশনটা। তো এটাকে একটা সাধারণ অবস্থায় একটা বইয়ের মতো করে তুলনা করতে পারি আমরা। তো এই জিনোমটা হচ্ছে একটা সম্পূর্ণ একটা বই, আর এই বইয়ের মধ্যে দেখা গেল যে বিভিন্ন চ্যাপ্টার আছে এবং সেই চ্যাপ্টারগুলো হচ্ছে এক একটা চ্যাপ্টার এক এক রকমের। যেমন একটা চ্যাপ্টার ধরে নিলাম হচ্ছে গতি, তো এই গতি চ্যাপ্টারটা তার বৈশিষ্ট্যকে প্রকাশ করে। তারপরে ধরে নিলাম হচ্ছে মহাকর্ষ, তারপরে ধরে নিলাম হচ্ছে যে নেক্সট জেনারেশন সিকোয়েন্স, এটা আর একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারগুলো তাদের নিজস্ব বৈশিষ্ট্যগুলোকে প্রকাশ করে। তাহলে বইটা হচ্ছে পুরো একটা জিনোম, মানে একটা বই তৈরি করতে গেলে তাহলে আমার কি করতে হচ্ছে, যে প্রত্যেকটা ছোট ছোট বৈশিষ্ট্যগুলোকে একত্র করে আমাকে সাজাইতে হচ্ছে। তারপরে ওই সবগুলো সাজানো পরিস্থিতিগুলোকে বা ওই সবগুলো সাজানো অধ্যায়গুলোকে আবার কি করতে হচ্ছে, একত্র করে আমার বইটা সম্পূর্ণ কমপ্লিট ফুলফিল করতে হচ্ছে। তার মানে এই বইটা হচ্ছে আমার জিনোম, আর এই চ্যাপ্টারগুলো হচ্ছে এক একটা আমার জিন। আর এই জিনগুলো যখন আমি পাচ্ছি কি আকারে, এই জিনগুলোকে পাচ্ছি আমি বিভিন্ন বৈশিষ্ট্য আকারে। যেমন গতি, এটা একটা জিন ধরে নিলাম, তাহলে এই জিনটা হচ্ছে তার নিজস্ব বৈশিষ্ট্যগুলোকে প্রকাশ করবে। ঠিক সেমভাবে মহাকর্ষ, সে তার নিজস্ব বৈশিষ্ট্যগুলোকে প্রকাশ করবে। তাহলে আমার জিনোমের মধ্যে পাচ্ছি আমি জিন, আর সেই জিনটা হচ্ছে তার বৈশিষ্ট্যগুলোকে প্রকাশ দিচ্ছে, কিন্তু সেই বৈশিষ্ট্যগুলোকে সে কি আকারে দেয়, সে একটা নির্দিষ্ট ক্রমানুসারে আমরা সেটাকে বোঝার উপযোগী করে ওই বৈশিষ্ট্যগুলোকে বুঝতে পারি। অর্থাৎ ধরে নিলাম যে একটা নাম আছে ABCD, তো এখান থেকে আমার কোনো ধরনের অর্থ উদ্ধার করতে পারি কিনা একটা সাধারণ ক্রম অনুসারে। এটা হতে পারে যে এটা আমার হচ্ছে এইখানকার যে কোনো একটা গতির যে কোনো একটা বৈশিষ্ট্য, কিন্তু এটাকে আমাদের বোঝার উপযোগী করে বোঝার জন্য আমরা সেটাকে কি করে নিচ্ছি, সিকোয়েন্স আকারে তৈরি করে নিচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের এইখানকার যে জিনোমের সাথে সম্পর্ক, জেনেটিক ইনস্ট্রাকশনের একটা পরিচয়। এখন এটার মধ্যে আমরা এই চিত্রটা একটু দেখি, তাহলে আমরা একটু বুঝতে পারবো যে এইটা হচ্ছে আমাদের একটা ডিএনএ এর মলিকিউল। মলিকিউল বলতে এটা আমাদের খুবই বড় একটা মলিকিউল, যেটা কিসের মধ্যে আছে, অবশ্যই সেটা ক্রোমোজোমের মধ্যে আছে। এই ক্রোমোজোমের মধ্যে, এবং ক্রোমোজোমটা কোথায় আছে, আমাদের নিউক্লিয়াসের মধ্যে। এখন এই ডিএনএটার যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটা যেমন হচ্ছে, সিকোয়েন্সটাকে আমরা সিকোয়েন্স শব্দটাকে ব্যবহার না করে আমরা জাস্ট দেখি যে এটা যেহেতু একটা ডিএনএ, তার মানে দুটা হেলিক্স আছে এখানে, এরকম দুটা হেলিক্স আছে। তো এই দুইটা হেলিক্স পরস্পর এরকম সম্পৃক্ত। তো এই দুটা হেলিক্সকে আমরা করলাম যে এটা একটা জিন, এটা একটা জিন, এটা একটা জিন, এটা একটা জিন, এই প্রত্যেকটা আলাদা আলাদা জিন। তো এটা একটা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, এটা একটা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, এটা একটা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, এটা একটা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে। কিন্তু কি ধরনের বৈশিষ্ট্য সেটাকে আমরা নির্ধারণ করার জন্য তার যে সে কিভাবে সিকোয়েন্স আকারে আসে, অর্থাৎ কি কি মিলে। যেমন যদি আমি বলি যে আমি ম্যাঙ্গো শব্দটাকে লিখবো যে MANGO, তাহলে ম্যাঙ্গো শব্দটাকে লিখলে আমি কি বুঝতে পারবো, সেটা বলতে বোঝাবে হচ্ছে আম। তো এখন দেখা গেল যে সেটার বিন্যাসটা আছে কিছুটা এরকম যে GONMN। তাহলে আমি কি সেখান থেকে কোনো ধরনের মানে এই আম জিনিসটাকে ইন্ডিকেট করার জন্য বুঝতে পারছি না। তাহলে এটাকে যে এটা ঠিক আছে, এই যে যখন সে এলোমেলো অবস্থায় ছিল তখনও সে আমের বৈশিষ্ট্যটাই প্রকাশ করছে, কিন্তু আমরা সেটাকে তার মতো করে না বুঝে আমাদের যে সিকোয়েন্স আকারে, যেটা অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট ব্যাকরণ দাঁড় করাতে চাচ্ছি, যে ব্যাকরণটার মাধ্যমে আমরা সেই জিনিসটাকে বুঝতে পারবো। তার মানে একটা সিকোয়েন্সের মধ্যে প্রত্যেকটা জিনকে নিয়ে এসে আমরা সেখান থেকে কি করব, পাঠ উদ্ধার করার চেষ্টা করব। তো ঠিক সেম ভাবে আমরা যে কোনো ধরনের
ডিএনএটাকে যখন আমরা তার বৈশিষ্ট্যগুলোকে জানতে চাচ্ছি, অর্থাৎ এইখানে তো এটা আমাদের পুরোটা একটা আমাদের কি ডিএনএ, এই ডিএনএটার আমাদের দেখা গেল যে আমরা কোনো ধরনের বৈশিষ্ট্য খুব ভালো মতো হয়তোবা জানি না। তো এখন কি হচ্ছে যে আমরা সেই জিনিসটার বৈশিষ্ট্যটাকে জানতে চাচ্ছি, তা জানতে চাওয়ার জন্য কি করতে হবে, তার মানে ওই ডিএনএটাকে আমাদের কি করতে হবে, রিড করতে হবে, মানে পড়তে হবে। যেরকমটা আমরা সাধারণভাবে বিভিন্ন সময় বইয়ের বাক্যগুলো পড়ে সেই বাক্যটাকে বোঝার চেষ্টা করি, ঠিক সেই জিনিসটা হচ্ছে কি এই ডিএনএটাকে আমার রিড করে বুঝতে হবে। এখন রিড করব কিভাবে, সেটা হচ্ছে আমাদের, সেটাকে রিড করার জন্য ফার্স্ট অবস্থা যেটা আমরা করি সেটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। আর ফ্র্যাগমেন্টেশন বলতে কি বোঝায়, যে বড় কোনো অণুকে ছোট ছোট টুকরাতে আমার ভেঙে ফেলা, এবং সেটা ভাঙার কাজটা কিভাবে করা যায় সেটা হচ্ছে রেডিয়েশন প্রয়োগ করে সেটাকে আমরা ভাঙতে পারি, এবং সেটা হচ্ছে এই ডিএনএ ভাঙার জন্য আমরা সেটা এনে হচ্ছে এন্ডোনিউক্লিয়াস দিয়েও সেটাকে আমরা ভাঙতে পারি। তো এই যে এই ভাঙানোর পরে আমরা সেটাকে কি পাচ্ছি, যে এই যে এরকম এলোমেলো কিছু অবস্থা পাচ্ছি, এটা হচ্ছে আমার একটা যে এলোমেলো সিকোয়েন্স, অর্থাৎ এটার মধ্যে কোনো ধরনের সিকোয়েন্স নাই, যে কোনটার পরে আমি কোনটাকে সাজাইলে আমি কি ধরনের বাক্যের অর্থটা পাবো সেটা আমি এখান থেকে ক্লিয়ার ভাবে বুঝতে পাচ্ছি না। তাহলে সেই জিনিসটাকে আমার স্পেসিফিক করার জন্য সেখানে কি করতেছি আমরা এখন, যে এই যে এলোমেলো সিচুয়েশনটাকে তখন আমরা একটা সিকোয়েন্স দাঁড় করাচ্ছি। যেমন এই যে এইখানকার কালার কোডগুলোকে যদি আমরা একটু দেখি, যে কালার কোডগুলোর প্রেক্ষিতে, তাহলে আমরা একটু ভালোভাবে বুঝতে পারবো যে এইখানকার যে বেগুনির অংশ, কালারের অংশটুকু দেখা যাচ্ছে যে বেগুনি অংশটা আসে এইখানে, তার মানে ওইটা হচ্ছে আমাদের মাঝখানের একটা কোনো শব্দ ছিল। ঠিক একইভাবে দেখা যাচ্ছে যে নীল নামক অংশগুলো এখানে একটা আছে, দুইটা আছে, তো এই নীলগুলোকে আমরা কি করতেছি, দেখা যাচ্ছে যে নীলের অংশটা এখানে, তারপরে এই অংশটা হচ্ছে কিছুটা হালকা বা হালকা বেগুনি, তাহলে হালকা বেগুনি অংশটা সামনের দিকে, তার মানে এইখানে এলোমেলো আকারে আছে, কিন্তু দেখা যাচ্ছে যে এটা হচ্ছে তার স্টার্টিং এর অংশটা। তাহলে স্টার্টিংটা হচ্ছে কি দিয়ে, এটা দিয়ে। যেমন এটা মিনিং যদি বোঝায় যে আমি, যেমন এইখানে আমি লেখা আছে আলাদাভাবে, এইখানে লেখা আছে আমি আম এখানে খাই, তাহলে এইখানে কিন্তু আমি পুরোপুরি সিকোয়েন্স আকারে পাচ্ছি না, তার মানে এখানে ব্যাপারটাকে বোঝার জন্য খুবই কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। তার মানে এইখানে যখন আমি সিকোয়েন্স আকারে লিখলাম তখন সেটা থেকে আমি পাচ্ছি কি, এই যে সেটা পাচ্ছি হচ্ছে এই অংশটুকু, অর্থাৎ তার মানে এইখানের এই অংশটুকুকে পাচ্ছি, যখন আমি এই অংশটুকুকে পাওয়ার পরে আমি টোটালটার যে একবারে পূর্ণ যে মিনিংটা, অর্থাৎ এইখানকার সবগুলোকে একত্র করে, যেমন এখানে খাই খাই শব্দ যদি দুইবার থাকে, তাহলে আমি আম খাই খাই লিখতে না লিখবো না আমরা, সেখানে আমরা কি লিখবো, যে আমি আম খাই শুধু। তাহলে এই সবগুলোকে যখন আমরা কি করতেছি একত্র করে একবারে সর্বশেষ শুধুমাত্র এককভাবে অক্ষর একটার পরে আরেকটা দিয়ে যখন আমরা কি করতেছি এই বাক্যটাকে সাজায় নিচ্ছি, দেখার পর দেখা যাচ্ছে যে আমি আম খাই, এই পুরো বাক্যটাকে আমি বুঝতে পারছি। সেটা কিসের দ্বারা করতেছি আমরা, অ্যাসেম্বলড সিকোয়েন্স। এটাই হচ্ছে আমার সেই জিনোম সিকোয়েন্সের অংশটা, যেটাকে আমরা ডিএনএ সিকোয়েন্সও বলে থাকি। তাহলে আমাদের যে জিনোম যে সিকোয়েন্স সেটা হচ্ছে কিসের দ্বারা হচ্ছে, সেটা হচ্ছে তার বেসগুলোর দ্বারা। সেটা বেসগুলো কি কি থাকে, আমাদের এ টি জি সি, যেটাকে আমরা অ্যাডেনাইন গুয়ানিন থাইমিন এবং সাইটোসিন বলি। আর এই একটা জিনোমে আমাদের তাহলে কিভাবে সাজানো আছে এবং সেটা হচ্ছে নির্ণয় করাটাই হচ্ছে আমাদের সেই জিনোম সিকোয়েন্সিং। তাহলে আমাদের হিউম্যান জিনোম প্রজেক্টটা করার মুখ্য যে অংশটুকু ছিল সেটা হচ্ছে আমাদের জিন ম্যাপিং এবং জিন সিকোয়েন্সিং। তো সেই জিনিসটাকে আমরা তাহলে কিভাবে করছি, সেটা হচ্ছে যে যখন একটা লার্জ ডিএনএ থাকতেছে সেটাকে আমরা ফ্র্যাগমেন্ট করে নিচ্ছি, ছোট ছোট অংশে ক্ষুদ্র ক্ষুদ্র করে নিচ্ছি, কারণ আমরা তো জানি না যে এই পুরা টোটালটার মধ্যে কি বলা আছে। তো এই টোটাল জিনিসটাকে যখন আমরা ভেঙে ভেঙে নিচ্ছি, ভেঙে ভেঙে নেওয়ার পরে আবার আমরা কি করতেছি, আমরা সাজায় নিচ্ছি, এবং সাজানোর প্রক্রিয়াটা করতেছি কি আকারে, এটা হচ্ছে আমাদের একটা ব্যাকরণ অনুসারে। সেটা কিসের ব্যাকরণ, সেটা অবশ্যই জিনোমিক্সের ব্যাকরণ অনুসারে। তো সেই ব্যাকরণটাকে নেওয়ার পর আমরা কি পাচ্ছি, আমাদের একবারে সর্বশেষ একবারে পিউরিফাইড মানে পিওর একটা বাক্য পাচ্ছি। সেই বাক্যটাই হচ্ছে আমার কি এখানকার ডিএনএ সিকোয়েন্সের সর্বশেষ আসল যে বাক্য, বা আমাদের একবারে রিয়েল যে বাক্যটা সেইটা। এখন একটা ডিএনএর যে সিকোয়েন্সটা, যেমন এখানকার ডিএনএর যে সিকোয়েন্সটা, এটা তো আমাদের লার্জ ডিএনএ মলিকিউল। এখানকার ডিএনএ যে সিকোয়েন্সটা এটা আমাদের কি আকারে প্রকাশ করা আছে, এটা মূলত আমাদেরকে পড়ানো আছে হচ্ছে রাসায়নিক যে বর্ণমালা সেগুলোর দ্বারা। এগুলো রাসায়নিক বর্ণমালা, কিন্তু এটাকে আমরা কি করতেছি, এই যে এই পুরা যে রাসায়নিক যে অংশটা সেটাকে আমরা আমাদের নিজের বোঝার উপযোগী করে এই যে অক্ষরের মাধ্যমে সেটাকে আমরা কি করতেছি, আমরা সাজায় নিচ্ছি। তাহলে এই যে রহস্যময় ভাষার যে অক্ষরটা, সেই অক্ষরগুলোকে আমরা কি বিচিত্রভাবে ছড়ায় ছিটাই পাচ্ছি, কিন্তু সেটাকে আমরা কি করতেছি, একটা নির্দিষ্ট সিকোয়েন্সের মধ্যে নিয়ে আসতেছি, এবং সেই সিকোয়েন্সের মধ্যে নিয়ে আসার পরে আমরা সেটাকে পাঠোদ্ধার করার চেষ্টা করছি, মানে পাঠ করার চেষ্টা করতেছি সেটা দেখলে কি বোঝাচ্ছে। তাহলে আমার যখন যে ডিএনএর যে সিকোয়েন্সগুলো, সেই সিকোয়েন্সের জন্য আমরা কি করব, এই সিকোয়েন্সগুলোকে প্রথমে ফ্র্যাগমেন্টেশনের মধ্যে আমরা ভেঙে নিয়ে সেটা থেকে আমরা কি করব, সিকোয়েন্স করে নিব, এবং সেই সিকোয়েন্সটা
আসলে এই জিনিসটাকে করবে কে, মানে এই যে ফ্র্যাগমেন্টেশন সিকোয়েন্সটা করবে কে, সিকোয়েন্সটা করবে হচ্ছে আমাদের মেশিন, অর্থাৎ আমাদের উচ্চ ক্ষমতা সম্পন্ন যে মেশিনগুলো আছে সেই মেশিনগুলো হচ্ছে সিকোয়েন্সগুলো করবে। কারণ আমরা যদি ম্যানুয়াল ভাবে করার প্রচেষ্টাটা চালাই দিই তাহলে সব বছরের পর বছর চলে যাবে, তারপরে দেখা যাবে আমরা এই শুধুমাত্র এই বাক্যটাকেই হয়তো লিখতে পারবো না, এবং সেগুলোকে হচ্ছে কি করবে, সে একটা নির্দিষ্ট অবস্থায় সাজায় নেবে। আচ্ছা, তো তাহলে আর একটু সামারি করি বিষয়টা। সেটা হচ্ছে যে আমরা যেরকম কি করি, যেমন আমরা যেরকম হচ্ছে কোনো একটা বাক্য পড়ার সময় প্রথমে অক্ষরটা থেকে প্রথমে শব্দ তৈরি করি আমরা, তো সেই শব্দটার থেকে আমরা পুরো এক একটা শব্দ একটার পর একটা পাশাপাশি বসায় নিয়ে তারপর একটা বাক্য তৈরি করি। এরকম কিন্তু আমরা যখন একটা বাক্যকে পড়ি বা রিড করি তখন এই জিনিসটাই কিন্তু ঘটে, যে প্রথমে অক্ষরটা থেকে শব্দটা আমাদের মস্তিষ্কে আসে, তারপরে সেইখান থেকে আমরা কি করি, শব্দের পর শব্দ একত্র করে সেখান থেকে পূর্ণ একটা মানে অর্থবোধক যে বাক্য সেটাকে আমরা কি করি, চেষ্টা করি। তার মানে এখানে একটা কিন্তু কি করতেছি আমরা, এখানে হচ্ছে আমরা একটা ক্রমের মধ্যে সেই জিনিসটাকে নেওয়ার পরেই কিন্তু বুঝতে পারতেছি। এলোমেলো ভাবে যে ক গ ঘ ম ম চ এইসব কিছু থাকলে কিন্তু আমরা সেখান থেকে কোনো বাক্য পাচ্ছি না। সো দ্যাটস ওয়াই এইখানকার গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে যে সিকোয়েন্সটাকে আমি কি করতে নিচ্ছি, যে সিকোয়েন্সটাকে একটা ক্রমের মধ্যে সাজায় নিচ্ছি। আচ্ছা, তাহলে এখন যে সাজানোর ক্রমটা কেমন, যেরকম হচ্ছে আমাদের অক্ষর থেকে শব্দ, শব্দ থেকে যে বাক্য, বাক্য থেকে আমাদের বোধগম্য যে বাক্য সে যে আসতেছে সেই অংশটা। তো এই অংশটা একটু দেখি আমরা, যে এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের একটা সে ডিএনএ সিকোয়েন্স, যেমন এইখানে হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সেই ভাষা, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের সিকোয়েন্স আকারে একটা পাওয়া ভাষা। যেমন এইখানে অনেকগুলো আমরা কি পেয়েছি, জি সি টি এ পেয়েছি, তো প্রত্যেকটাকে একত্র করার পরে আমরা যে সিকোয়েন্সটা পেয়েছি সেটা হচ্ছে এইটা। তো ডিএনএ সিকোয়েন্সটা এক্স্যাক্টলি কিভাবে করা হচ্ছে, যেমন লিভারের ডিএনএ, সেটা থেকে আমরা একটা স্যাম্পল ডিএনএ নিলাম, সেই স্যাম্পল ডিএনএটাকে নেওয়ার পর সেটাকে ফ্র্যাগমেন্ট করব, ফ্র্যাগমেন্ট করার পরে সেটাকে কি, সেটার যে যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো তৈরি হবে সেই ছোট ছোট অংশগুলো আমরা কম্পিউটারের সেটার মাধ্যমে সেটার কোডগুলোকে সিকোয়েন্স আকারে আমরা সাজায় নিব। তো এখানে একটা জিনিস দেখি আমরা, যে সাধারণভাবে যে আমরা সিকোয়েন্স জিনিসটাকে যেটা বলতেছি সেই জিনিসটা আসলে এক্স্যাক্টলি কি বোঝাচ্ছে এখানকার। যেমন এই পুরো বাক্যটার মধ্যে আমরা কোনো কিছু বুঝতে পারছি কিনা, মানে এক্স্যাক্টলি এটা দেখে আসলে সেরকম বোঝার উপযোগী পরিস্থিতির মধ্যেও কিছু বুঝতে পারা যাচ্ছে না, এবং জিনিসটা এক্স্যাক্টলি কি মিনিং দিবে আমাদেরকে সেই জিনিসটা এখানে ক্লিয়ার নয়। যেমন এই অংশটার মধ্যে আমরা যদি একটু চেষ্টা করে দেখি যে আসলে কি কি জিনিস এইখানকার আমাদের সিকোয়েন্সের মধ্যে আছে, মানে যেটাকে আমরা পড়তে পারবো, সেই জিনিসটার মধ্যে দেখা যাবে যে এইখানকার এএসটি এই অংশটা বাদ দিয়ে যদি আমরা দেখি যে এখানকার মাই, তারপরে এইখানে যদি হচ্ছে দেখি যে নেম, তারপরে হচ্ছে এইখানকার হচ্ছে ইজ, তারপরে এখানে দেখব বায়ো। তাহলে এইখানকার হচ্ছে যে মাই নেম ইজ বায়ো, এইটাই হচ্ছে আমার এইখানকার, এটা হচ্ছে টোটালটাই কিন্তু আমার ডিএনএ এর সিকোয়েন্স ধরে নিলাম, যে এইটা হচ্ছে টোটালটাই কিন্তু আমার হচ্ছে ডিএনএ এর একটা সিকোয়েন্স। কিন্তু সেটা আমার কোনো সমস্যা না, যে ডিএনএ এর সিকোয়েন্স সবগুলো আছে সেটার মধ্যে থেকে আমার কোনো সিকোয়েন্স করানোর মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু এই টোটালটাকে যখন আমি একত্রে ওই একবারে র ডিএনএ থেকে যখন আমি পড়ার চেষ্টা করতেছি তখন কিন্তু আমি খুব সহজেই মাই নেম ইজ বায়ো এই জিনিসটাকে কিন্তু পাচ্ছিলাম না। তো ওই জিনিসটাকে স্বাভাবিকভাবে বোঝার জন্য কি করতে হবে, সেই স্বাভাবিকভাবে বোঝার জন্য আমাদেরকে ডিএনএর সিকোয়েন্সটা করতে হবে, কারণ সিকোয়েন্সটা না করতে পারলে আমি এখানকার ওই র ডিএনএ এর যে কোডটা আছে বা যে এইখানকার যে রাসায়নিক যে ক্রমটা আছে সেই রাসায়নিক ক্রমটাকে আমি ধরতে পারবো না। তাহলে সেইখানকার জন্য আমি কি করতে হচ্ছে, এইখানকার প্রত্যেকটাকে আমি ফ্র্যাগমেন্ট করে নিচ্ছি, আলাদা আলাদা করে ফ্র্যাগমেন্ট করে নিলে দেখা যাবে যে এইখানকার মধ্যে অর্থবোধক যে শব্দগুলো বা অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলো দেখা যাবে নির্দিষ্ট ক্রমের মধ্যে চলে আসবে, এবং সেই ক্রমগুলোর ক্ষেত্রে আমরা অ্যাজ ইউজুয়াল একটা জিনিস দেখে আসি যে আমাদের জিনোমের নির্দিষ্ট যে ক্রম সেটা শুরু হয় কি দিয়ে, অ্যাজ ইউজুয়াল আমাদের দেখে আসি যে এটিজি এই অংশটা অর্থাৎ এ দিয়ে শুরু হয়, অর্থাৎ এ সামনে থাকবে। তার মানে যে কোনো আমাদের যদি ডিএনএ সিকোয়েন্সগুলোকে আমরা যদি ওই জেনেটিক যে ব্যাকরণটা আছে ব্যাকরণের মাধ্যমে যদি সাজাইতে চাই, মানে বাক্য তৈরি করতে চাই পড়ার জন্য বা বুঝতে পারার জন্য বা এক্স্যাক্টলি সেটা কি বোঝাচ্ছে, তাহলে আমাদের শুরু করতে হচ্ছে এ নামক একটা বেস পেয়ার দিয়ে। তাহলে এরপর কি আসবে, এরপরে হচ্ছে আমাদের যে জিনোমের যে বেস পেয়ারগুলো এলোমেলোভাবে থাকতেছে সেই এলোমেলো বেস পেয়ারগুলোকে আমরা কি করতে পারবো, যখন আমরা সাজায় সিকোয়েন্সের মধ্যে নিব সেই জিনিসটাকে আমরা অর্থবোধকভাবে পড়তে পারবো। অর্থাৎ সেইখানে আমাদের জিনগুলো কি করে এক্স্যাক্টলি, মানে সেটা হচ্ছে পরস্পরের সাথে কিভাবে জড়িত আছে, এবং সেটা আমাদের যেমন অ্যাজ ইউজুয়াল এই অংশটার মধ্যে যদি এটাকেই বলি আমরা যে এই পুরাটাই হচ্ছে আমার একটা ডিএনএ এর সিকোয়েন্স। এখন এই ডিএনএ এর সিকোয়েন্সটা থেকে কিন্তু আমি জানতে পারতেছি না যে এইখানকার মধ্যে একটা নাম আছে,
বা সেই নামের বৈশিষ্ট্যটা প্রকাশ করতেছে, তখন আমি কি করব যে এখানকার মধ্যে থেকে এই যে মাই অংশটাকে এবং নেম অংশটাকে এবং ইজ অংশটাকে এবং বায়ো অংশটাকে আলাদা আলাদাভাবে যখন আমি সিকোয়েন্সের মাধ্যমে সাজাই নিয়ে আসব, তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ, তাহলে এই একটা ডিএনএ এবং এই একটা ডিএনএ, এই দুইটা ডিএনএর মধ্যে পরস্পরের সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে যে ওরা নির্দিষ্ট একটা অবস্থানে থেকে প্রত্যেকটা আমাদের এখানকার নামের যে সিকোয়েন্সটা এবং একই লোকেশনে থেকে সে আমাকে নামের বৈশিষ্ট্যটা প্রকাশ করাচ্ছে। তাহলে এটাই হচ্ছে মূলত আমাদের এখানকার জিনোম সিকোয়েন্সিং এর যে বিষয়টা সেটা। তো জিনোম সিকোয়েন্সের মধ্যে আমাদের এমন কিছু কিছু অঞ্চল থাকবে, কিছু জিনের মধ্যে, যেগুলো কিছু সক্রিয় অঞ্চল থাকবে, কিছু নিষ্ক্রিয় অঞ্চল থাকবে। আর এই ব্যাপারটা নিয়ন্ত্রিত হবে কাদের দ্বারা? সেটা হচ্ছে অবশ্যই জিনের দ্বারা। আর আমাদের জিনোম সিকোয়েন্সটা কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের বর্তমানে যে জিনের যে এই যে ধারাক্রমটা একটু আমরা যেটা দেখলাম, যে আমরা যখন একটা ডিএনএটার যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটাকে যখন আমরা এরকম দাঁড় করায় নিচ্ছি, তো তখন আমরা কি করতেছি যে জিনোমটা সম্পূর্ণভাবে মানে কিভাবে কাজ করে এবং সেটার সামগ্রিকভাবে তার জীবের যে বিকাশটা, অর্থাৎ সে যে লিভিং অর্গানিজমটা আছে, সেই লিভিং অর্গানিজমের নির্দিষ্ট অর্গান বা ওই পুরো সিস্টেমটা, বায়োলজিক্যাল যে সিস্টেমটা, সেটার যে বিকাশটা বা ডেভেলপিং যে পরিস্থিতিটা, সেটা কিভাবে হচ্ছে সেই জিনিসটাকে কিন্তু আমরা বুঝতে পারবো। তো ঠিক সেম ভাবে এইখান থেকে এই ডিএনএ সিকোয়েন্স থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে পূর্বে আজ থেকে প্রায় 1 লক্ষ 10 লক্ষ বছর আগে যে জিনগুলো ছিল আমাদের কোনো নির্দিষ্ট অর্গানিজমগুলোর মধ্যে, সেগুলো কিভাবে বিবর্তিত হয়ে বর্তমান পরিস্থিতি পর্যন্ত আসে। মানে এখানে আমাদের সেইখান থেকে বিভিন্ন শাখা প্রশাখার আমরা পাবো সেক্টরগুলো, যেখান থেকে আমাদের বিভিন্ন ধরনের কনফিউজিং বিষয়গুলোকে দূর করাই দিবে আমাদের এই জিনোম সিকোয়েন্সিং এর জায়গাটা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের যে জিনোম সিকোয়েন্স, জিনোম এবং সেই সাথে হচ্ছে ক্রোমোজোমের একটা বেসিক। তো এইখান থেকে আমাদের আমরা পরবর্তীতে বেশ কিছু বিষয়গুলো দেখবো, যেগুলো হচ্ছে আমাদের এই জিনোমিক্স এর সাথে বা আমাদের এই জেনেটিক্স এর সাথে সম্পর্কযুক্ত কিছু বিষয়গুলি। তো এটা যদি আমরা আরেকবার যদি শাফল করে নিই, তাহলে যেটা আসবে যে সেটা হচ্ছে যে আমাদের একটা লার্জ ডিএনএ, সেটাকে আমরা ভেঙে নিচ্ছি, নিয়ে সেটাকে আমরা এলোমেলো অবস্থা থেকে সাজানো গোছানো একটা সিকোয়েন্সে নিয়ে আসতেছি। নিয়ে আসার মূল কারণটাই হচ্ছে সেখান থেকে যেন আমরা ওই জিনটা এক্স্যাক্টলি কি প্রকাশ করতেছে সেটাকে যেন বুঝতে পারি। একটা জিনিস খেয়াল করবেন যে এই পুরো জিনটা, এই জিনটাকে কিন্তু মানে কোন অংশটাকে কিন্তু বাদ দিচ্ছি না, এই পুরোটাকে আমরা কি করতেছি, যা শুধু সাজাই নিচ্ছি। যেমন এই পুরো অংশটা বললো যে আমি তোমাকে ভালোবাসি, এই পুরো ডিএনএটা, তো সেটাকে আমি কিভাবে লেখা আছে যে ভালোবাসি তোমাকে আমি, তারপর লেখা আছে যে নরসিংদী, ময়মনসিং, এরকম কিছু লেখা আছে। তো সেটাকে আমরা কি করতেছি যে আমি তোমাকে ভালোবাসি নরসিংদী, ময়মনসিং। তাহলে এই যে সিকোয়েন্সটা যখন আমি সাজাচ্ছি, সেটাকেই আমরা চাচ্ছি হচ্ছে মূলত ওই জিনোম সিকোয়েন্সিং এর দ্বারা। তো এটাই হচ্ছে এখানকার মূল যে অংশ ছিল সেটা। আর হিউম্যান জিনোম প্রজেক্টের যে সাধারণ যে প্রেক্ষাপটটা, সেটা হচ্ছে এভাবেই কাজ করে আসছে। আর এই জিনোমের বেস পেয়ারটা হচ্ছে আমাদের সবসময় এভাবেই থাকবে, এবং একই সাথে হচ্ছে আমাদের টোটাল যে আমাদের এখানকার যে ক্রোমোজোমগুলো, সেই ক্রোমোজোমগুলোর যে ডিএনএ গুলো আছে, সেই ডিএনএ গুলোকে আমরা সেভাবে রিড করতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের হিউম্যান জিনোমিক্সের একটা সাধারণ পাঠ পরিচিতির অংশ। তো আমরা সামনের দিকে দেখবো।